জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বরিশালে যুবলীগ নেতার পায়ের রগ কেটে দিল সন্ত্রাসীরা। এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সীমান্তে জয় শ্রীরাম আল্লাহু আকবার স্লোগান কি হয়েছিল সেখানে, এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আরও জানাবো নেত্রকোনায় কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার। এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয়দের বক্তব্য কিসের ইঙ্গিত। জানিয়ে দিব মিছিল করতে গিয়ে যুবদল নেতার মৃত্যু। সব শেষে জানিয়ে দিব ৩২ কোটি টাকা লেনদেনের অভিযোগ, রাফির বিকাশ স্টেটমেন্টে যা মিলল। শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বরিশালে যুবলীগ নেতার পায়ের রগ কেটে দিল সন্ত্রাসীরা। বরিশাল মহানগর যুবলীগ নেতা শাহরিয়ার সাচিব রাজীবকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর গোরেস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে। শাহরিয়ার নগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজীবকে ধাওয়া করে, পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাজীবের 2 পা 2 হাত বুক কুপিয়ে জখম করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রাজীব রাতে বাজার নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে অস্ত্রধারী 2 যুবক এসে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেয়। সীমান্তে জয় শ্রীরাম আল্লাহ আকবার স্লোগান কি হয়েছিল। বাংলাদেশ ভারত সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে 3 দিন ধরে একরকম টানাপোড়েন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকে বাধা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ ভারত 2 দিকেরই গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তরক্ষীদের সাথে। 2 দিকেরই বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোকজন জড়ো হয়েছে। অন্যদিকে ভারত অংশে কিছু মানুষকে লাঠি, রামদা, কাস্তের মতো অস্ত্র হাতে বন্দে মাতরম স্লোগান দিতেও দেখা যায়। যদিও বিবিসি স্বাধীনভাবে এ ভিডিও যাচাই করতে পারেনি। ঘটনার সূত্রপাত হয় সোমবার। চৌকা সীমান্তের অপর পারে ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায়। সীমান্তে 1200 গজের মতো অংশে কোনো কাঁটাতারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসাবে ভারতের অভ্যন্তরে 100 গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানান 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি থেকে এ নিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয়। নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে 150 গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয়। সেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া। নেত্রকোনায় কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার। নেত্রকোনা নিজ বাসা থেকে দিলীপ কুমার রায় নামের অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। দেহটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকাল 10টার দিকে নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দিলীপ রায় বড়বাজার এলাকার বাসিন্দা এবং নেত্রকোনা আবু আব্বাস কলেজের কৃষি শিক্ষক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মাইজার এলাকায়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে দিলীপ কুমারের এক ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করেন। তার ছেলে রাজীব কুমার রায় অর্থ মন্ত্রণালয়ের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি উপপরিচালক হিসেবে কাজ করছেন। দিলীপের স্ত্রী বিভা শাহ গত কয়েকদিন আগে ছেলের বাসায় বেড়াতে যান, আর তিনি বাসায় একা ছিলেন। রাতে খাবার খেয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে যান। শুক্রবার সকালে গৃহ পরিচালিকা এসে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে চলে যান সে। 10:30টায় বিভা শাহ ঢাকা থেকে এসে বাসায় পৌঁছে দেখেন ঘরের দরজায় তালাবন্ধ।
এ সময় তিনি দিলীপ শাহকে ফোন করে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সাহায্যে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন, কিন্তু সেখানে না পেয়ে ভেতরের কক্ষে গিয়ে দেখেন খাটের নিচে রক্তাক্ত দেহ। এ সময় তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয়দের বক্তব্য, কিসের ইঙ্গিত? ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কিছু এলাকায় বিরাজ করছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এমন অবস্থায় বিএসএফ ও ভারতীয় গণমাধ্যমগুলো দিচ্ছে নানা রকম তথ্য। এসবে উঠে আসছে নানা রকম ইঙ্গিত। বাংলাদেশ ভারতের সীমান্ত পুনরুদ্ধার নিয়ে আবারও মিথ্যা গুজব ছড়াতে মরিয়া হয়ে উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলো। নিজেদের দুর্বলতা ঢাকতে পুনরুদ্ধারের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা পিটিআই, সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ প্রায় সবগুলো গণমাধ্যম। বাংলাদেশ বর্ডার গার্ড দাবি করেছে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতের দখলে থাকা এই অংশ তারা পুনরুদ্ধার করেছে। বিজিবির কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তা এক সাংবাদিক বৈঠকে এ দাবি করেন এবং জানান 4.8 কিলোমিটার ভারতীয় ভূখণ্ড নিজেদের অধিকারে এনেছে বাংলাদেশ। বিএসএফ এই দাবিকে দায়িত্ব জ্ঞানহীন এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিজিআই এন.কে. পান্ডে জানান, কোদলা নদীর এই জায়গা ভারতের ভূখণ্ড এবং তা নিয়েও কোনো বিতর্কের সুযোগ নেই। মিছিল করতে গিয়ে যুবদল নেতার মৃত্যু। নোয়াখালী হাতিয়ায় মিছিল করা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ ফারুক নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরসিঙ্গা বাজারে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ফারুক সোনাদিয়া ইউনিয়নের 8 নং ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে এবং তিনি একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক। সোনাদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম কাজল বলেন, স্থানীয় চরসিঙ্গা বাজারে যুবদলের একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। ফারুক 8 নং ওয়ার্ড বাংলাবাজার থেকে নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে সভাস্থলে যান। মিছিল চলা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে পড়ে যান এবং নাক দিয়ে মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু করে। পরে তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শিপন চন্দ্র দাস জানান, ফারুক নামে এই ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হলে ইসিজি করে তাকে মৃত পাওয়া যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 32 কোটি টাকা লেনদেনের অভিযোগ, রাফির বিকাশ স্টেটমেন্টে যা মিলল। সম্প্রতি অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি বাংলাদেশের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির নিজের বিকাশ অ্যাকাউন্টে 1 আগস্ট থেকে 1 অক্টোবর পর্যন্ত লেনদেন হয়েছে 61,320 টাকা। নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা এই বিকাশ অ্যাকাউন্টে সর্বশেষ স্থিতির পরিমাণ 1,25,243 টাকা 65 পয়সা। সমন্বয়ক রাফি তার মায়ের এনআইডি ব্যবহার করে আরেকটি বিকাশ অ্যাকাউন্ট খোলেন। মায়ের মোবাইল নম্বর দিয়ে খোলা ওই বিকাশ অ্যাকাউন্টে 1 আগস্ট থেকে 1 অক্টোবর পর্যন্ত লেনদেন হয়েছে 31,90,035 টাকা। মায়ের জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা এই বিকাশ অ্যাকাউন্টে সর্বশেষ স্থিতির পরিমাণ 50,403 টাকা 47 পয়সা। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খান তালাত মাহমুদ রাফি ও তার মায়ের বিকাশ অ্যাকাউন্টে গত বছরের অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে অস্বাভাবিক লেনদেনের যে দাবি তোলা হয়েছিল তা সঠিক নয়, বরং উল্লেখিত সময়ের মধ্যে রাফির অ্যাকাউন্টে 32,602 টাকার লেনদেন হয় এবং তার মায়ের নামের অ্যাকাউন্টে কোনো লেনদেনই হয়নি।